হাই, আমি চয়ন, তোদের সবার বিজ্ঞানের দাদা। আর তোদের সবাইকে বিজ্ঞান শিক্ষা চ্যানেলে স্বাগতম। আজকে তোদের সঙ্গে আলোচনা করব পর্যায় সারণী ও পর্যাবৃত্ততা। তোদের ক্লাস 10-এর এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট এবং এখান থেকে প্রত্যেকবারই প্রশ্ন আসে। আর এই চ্যাপ্টারটা খুব ভালো করে বুঝতে হবে, কারণ এখানে অনেক বেসিক আন্ডারস্ট্যান্ডিং আছে, যেটার মাধ্যমে তোরা পরবর্তীতে তোদের কনসেপ্ট বিল্ড হতে সুবিধা করবে। আচ্ছা, যাই হোক, তোদের পড়া শুরু করছে এখন। আচ্ছা, এই চ্যাপ্টারের প্রথমেই কি আছে? প্রথমেই রয়েছে মৌল, অর্থাৎ পর্যায় সারণী ও মৌলের পর্যাবৃত্ততা। মৌলের পর্যাবৃত্ততা, আমরা এখানে মৌলদের সম্পর্কে জানবো। তোরা কি জানিস মৌল সম্পর্কে? মোটামুটি তোদের ধারণা আছে। দেখ, এই চ্যাপ্টারে মৌল কি আমি সেই সম্পর্কে আলোচনা করব না। মৌলদের আমি আলোচনা করব কি নিয়ে? আমাদের পৃথিবীতে মোটামুটি 118খানা মৌল পাওয়া গেছে, তাদের নিয়ে আলোচনা করব এবং তাদেরকে কিভাবে একটা সংঘবদ্ধ বা সুসংগঠিত টেবিলের মাধ্যমে সাজানো হয়েছে এবং যার ফলে আমাদের কেমিস্ট্রি বা রসায়ন বিজ্ঞানের যে সুবিধাগুলো হয়েছে সেই সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথমেই আমাদের কি জানতে হবে? কতগুলো আমাদের মৌল রয়েছে। আমাদের পৃথিবীতে প্রায় 118টা মৌল রয়েছে এবং তোরা যদি চিন্তা করিস এই 118টা মৌলর সবারই কি আছে? ভৌত এবং রাসায়নিক ধর্ম আছে। যদি এই ভৌত আর রাসায়নিক ধর্ম প্রত্যেকটার আমাদের একটা একটা করে মুখস্থ করতে হতো, মনে কর প্রত্যেকটার পাঁচটা ভৌত ধর্ম আর 5টা রাসায়নিক ধর্ম রয়েছে, তাহলে মোট 10টা করে ভৌত ধর্ম, 10টা করে রাসায়নিক ধর্ম থাকবে। তাহলে 10টা করে যদি আমাদের সব মুখস্থ করতে হয়, তাহলে প্রায় 118টা মৌলের 1800-র উপরে আমাদের ক্যারেক্টারিস্টিক মুখস্থ করতে হবে, এবং যেটা অনেকটা কঠিন বা কষ্টসাধ্য ব্যাপার। এবং আমাদের রসায়নে যেসব মৌলগুলো রয়েছে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো অনেক বিস্তৃত পরিমাণে, যার কারণে বিজ্ঞানীরা সবসময় চিন্তা করছিল যে এই 118টা মৌলকে কিভাবে সাজানো যায়। যদি আমরা কোনোভাবে সাজাতে পারি এবং সহজভাবে যদি সাজাতে পারি, তাহলে কি হবে? তাহলে আমরা একটা সুসংগঠিত ভাবে এদেরকে পড়তে পারবো। যেরকমের আমি একটা গল্প বলি, মনে কর তোর কাছে একটা লাইব্রেরি রয়েছে, আর লাইব্রেরিতে প্রায় 10,000 বই আছে। বিভিন্ন বিভিন্ন সাবজেক্টের উপরে বই রয়েছে, যেরকমের ইতিহাসের উপরে আছে, ভূগোলের উপরে আছে, বায়োলজির উপরে আছে, কেমিস্ট্রি, ফিজিক্স, লিটারেচার, এগুলো সব দর্শন, সব বিষয়ের উপরে বই রয়েছে। এইবার তোর লাইব্রেরিতে তুই যদি কি করিস, তোর এই বইগুলোকে মনে কর একটা ঠিক জায়গায় না সাজিয়ে এলোমেলো করে সাজিয়ে ফেলাস, তাহলে যে পড়তে আসবে বা তুই যদি পড়তে যাস, সেই ক্ষেত্রে তোর কি হবে? অসুবিধা হবে। সেই প্রত্যেকটা বই খুলে খুলে দেখতে হবে এটা কোন সাবজেক্টের বই, তারপরেই তুই জানতে পারবি, তাই না? তাহলে যদি তুই তোর এই বইগুলোকে কি করিস, যদি তোর এই বইগুলোকে খুব সুন্দরভাবে সাজাস, মনে কর তোর দর্শনের বই যেগুলো রয়েছে, প্রত্যেকটা দর্শনের জন্য একটা তাক করলি, তার মধ্যে আলাদা যে বইগুলোর দর্শনের যে বইগুলো আছে সেইগুলো রাখলি। এখানে কেমিস্ট্রির তাক রয়েছে, সেইখানে কেমিস্ট্রি সবগুলো বইগুলোকে এক জায়গায় রাখলি। অর্থাৎ তুই আবার যেখানে বাংলার বই রয়েছে বা লিটারেচারের বই রয়েছে, সেখানে সেই বইগুলোকে এক জায়গায় তাক করে রাখলি। তাহলে এতে করে কি হলো? এতে করে তুই একটা সুসংগঠিত ভাবে তোর বইগুলোকে সাজাতে পারলি, এবং যখন তুই পড়তে যাবি বা কেউ পড়তে আসবে তোর লাইব্রেরিতে, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে ওই নির্দিষ্ট তাকে গিয়ে যে যে বই পড়তে চাইবে, সেই নির্দিষ্ট তাকে গিয়ে সেখান থেকে সহজেই বইগুলো বের করে নিতে পারবে। তাহলে এখানে তুই কি করলি? সাজালি, একটা বৈশিষ্ট্যের উপরে সাজালি বইগুলোকে। কিসের বৈশিষ্ট্য? যাদের কি রয়েছে, যাদের একই রকমের ক্যারেক্টারিস্টিক রয়েছে, তাদেরকে একই তাকে রাখলি। যাদের একই রকমের ক্যারেক্টারিস্টিক রয়েছে তাদের একই তাকে রাখলি। তারপরে আরেকজনদের যাদের একই রকমের ক্যারেক্টারিস্টিক রয়েছে তাদেরকে একই তাকে রাখলি। ঠিক এরকম করেই রসায়নে কি করেছে? রসায়নে বিজ্ঞানীরা সবসময় চেষ্টা করেছে এই 118খানা মৌলকে যদি আমরা এরকম করে, যাদের ধর্ম একই রকমের, তাদেরকে যদি আমরা এরকমের করে একই তাকে সাজাতে পারি, তাহলে কি হবে? তাহলে আমরা যদি ওই তাকের
একটা মৌলর বৈশিষ্ট্য সম্পর্কে জেনে যায়, তাহলে ওই একটা মৌলের মাধ্যমে ওই তাকের নিচে যেগুলো মৌল রয়েছে তাদের সবার বৈশিষ্ট্য আমরা জেনে যাবো, যেটা খুব সোজা জিনিস। তার জন্য বিজ্ঞানীরা সবসময় কি করতো, চেষ্টা করতো যে এদেরকে কি করে একই তাকে সাজানো যায়। এই একই তাকে সাজানোর জন্য অনেক অনেক সময় অনেক বিজ্ঞানী এসেছেন এবং এর উপরে কাজ করেছেন। তারপরে তোদের বইয়ে যে বিজ্ঞানীগুলোর কথা দেওয়া রয়েছে বা বলা হয়েছে, তার মধ্যে কে কে রয়েছেন? তার মধ্যে রয়েছেন ডোবে রাইনার। কে রয়েছেন? ডোবে রাইনার। ডোবে রাইনার রয়েছেন। তারপরে নিউল্যান্ড বলে একজন আছেন, নিউল্যান্ড। এরপরে আছেন কি আমাদের বিখ্যাত বিখ্যাত রুশ কেমিস্ট, এবং যার অবদান সব থেকে বেশি এই পর্যায় সারণীতে, এবং এবং বলা হয় যে তার এই আবিষ্কার বিজ্ঞানের একটা মহান আবিষ্কার, বিজ্ঞান সব আবিষ্কারই মহান আবিষ্কার, এবং তারটাকে অনেক বেশি বড় চোখে দেখা হয়, যেরকম নিউটন যেরকম ছিল ওরকম। যাই হোক, এরপরে কি রয়েছেন? মেন্ডেলিভ রয়েছেন। মেন্ডেলিভ কিন্তু রুশ বিজ্ঞানী ছিল। তারপরে মেন্ডেলিভ রয়েছেন। তাহলে আমরা কি করবো, আমরা এদের সম্পর্কে একটুখানি পড়বো। এরপরে মোজলে রয়েছেন। আমি আস্তে আস্তে করে আসছি, তাহলে সবগুলো জিনিসই ক্লিয়ার করে দেবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এরপরে এই প্রথমে এই যে বিজ্ঞানী, এনার নাম কি? ডোবে রাইনার। এই ডোবে রাইনার কি করলেন? আসলেন, এসে মৌলগুলোর যে ভৌত আর রাসায়নিক ধর্মগুলো রয়েছে তার উপরে বিস্তৃত পরীক্ষা করলেন। বুঝতে পারলি? ভৌত ধর্ম কি? ভৌত ধর্ম যেরকমের একটা পরমাণুর আয়তন কেমন হবে, একটা পরমাণুর গলনাঙ্ক কেমন হবে, একটা পরমাণুর স্ফুটনাঙ্ক কেমন হবে, ঘনত্ব কেমন হবে। তোরা জানিস সব পরমাণুর আলাদা আলাদা ঘনত্ব হয়। যেরকমের মনে কর, আমি যদি একটা সোনা নিই আর একটা মনে কর হাইড্রোজেন গ্যাস নিই, দুটোই তো পরমাণু, কিন্তু তাদের ঘনত্ব আলাদা, তাদের আয়তন আলাদা। এটা হলো ভৌত ধর্ম। এই ভৌত ধর্মগুলো নিয়ে বিস্তৃত গবেষণা করলেন, ঠিক আছে। তারপরে কি করলেন? তারপরে রাসায়নিক ধর্ম নিলেন। প্রত্যেকটা মৌলের রাসায়নিক ধর্মগুলো নিয়েও কি করলেন? বিস্তৃত গবেষণা করলেন। যেরকম রাসায়নিক ধর্ম কেমন রয়েছে, যেরকম মনে কর যে ধাতু যারা রয়েছে, ধাতুরা অধাতুর সঙ্গে মিশে এক ধরনের লবণ তৈরি করে। এটা একটা ধর্ম, একটা ধাতুর একটা ধর্ম বলতে পারি। যেরকম ধর সোডিয়াম একটা কি ধাতু, তাহলে সোডিয়াম কি করবে? একটা অধাতুর সঙ্গে বিক্রিয়া করে এই যে খাবার লবণ তৈরি করলো, এই যে NaCl। তাহলে এটা কি? এটা একটা রাসায়নিক ধর্ম। তাহলে এরকম অনেক রাসায়নিক ধর্ম রয়েছে। তাহলে সব মৌলগুলোর, ওনার সময় যে মৌলগুলো আবিষ্কৃত হয়েছিল সেই মৌলগুলো নিয়ে উনি কি করলেন? ওনার ভৌত এবং মৌলগুলো ভৌত এবং রাসায়নিক ধর্ম নিয়ে প্রচুর পরীক্ষা নিরীক্ষা করলেন, এবং পরীক্ষা নিরীক্ষা করার পরে উনি একটা সূত্র দিলেন। সেই সূত্রে কি বললেন? সেই সূত্রের নাম দিলেন ত্রয়ী সূত্র। তাহলে ত্রয়ী মানে কি? ত্রয়ী মানে তিন। জানিস বাংলাতে ত্রয়ী মানে কি? ত্রয়ী মানে তিন। তাহলে তিনি এই ত্রয়ী সূত্র, তাহলে তার এই সূত্রকে ত্রয়ী সূত্র কেন বলছে? তাহলে কে দিয়েছিলেন ত্রয়ী সূত্র? কে দিয়েছিলেন ত্রয়ী সূত্র? ডোবে রাইনার কি দিলেন? ত্রয়ী সূত্র। কেন এই সূত্রকে ত্রয়ী সূত্র বলছে? কারণ উনি কি দেখলেন? পরীক্ষা করার পরে দেখলেন যে যদি তিনখানা মৌল নিস এবং তিনখানা মৌলগুলোকে তাদের ভৌত রাসায়নিক ধর্মের ঊর্ধ্বক্রমে যদি সাজাস, ভরের ঊর্ধ্বক্রমে সাজাতে হয়, আন্দাজে সাজালে হবে না। যে মৌলগুলোর ভৌত রাসায়নিক ধর্ম একই রয়েছে তাদের ভরের কি করতে হবে? ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। যেরকম মনে কর সোডিয়াম, তারপরে লিথিয়াম আছে, তারপরে আছে সোডিয়াম, তারপরে কি আছে? পটাশিয়াম। তাহলে উনি কি করলেন? উনি উনি পরীক্ষা করে দেখলেন যে এই তিনজনের কি রয়েছে, এই তিনজনের ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম পরীক্ষা করে দেখতে পেলেন যে এদের প্রায় এক, ঠিক আছে। তারপরে কি করলেন? যেহেতু প্রায় এক, সেহেতু এদেরকে ভরের ঊর্ধ্বক্রমে সাজালেন। ঊর্ধ্বক্রমে সাজানো মানে কি? বড়, ছোট থেকে বড় অবধি সাজানো, ঠিক আছে। এটা হলো সব থেকে ছোট, তারপরে এটা, তারপরে এটা। লিথিয়ামের কত? লিথিয়ামের অ্যাপ্রক্সিমেটলি 7, তারপরে কি? তারপরে হলো এটার হলো প্রায় কত?
23, অ্যাপ্রক্সিমেটলি 23, আর পটাশিয়ামের কত অ্যাপ্রক্সিমেটলি 39। এইগুলো কি ওদের ভর। তাহলে তুই কি দেখতে পাবি, তাহলে দেখ এইখানটাতে এই আমি যদি 7 আর এই 39 যোগ করি, 7 39 এবং তাকে যদি 2 দিয়ে ভাগ করি, অর্থাৎ যদি এই প্রথম মৌল আর এই শেষ মৌলটার গড় বের করি, তাহলে কি হচ্ছে, তাহলে দেখতে পাবি একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখা যাচ্ছে। 39 46 হচ্ছে, 46/2 = 23 দেখতে পারি। তাহলে কি এই মাঝের মৌলটার ভরের সমান হলো, হলো তো। উনি এই কথাটাই বললেন, উনি কি বললেন, যেসব মৌলগুলোর তিনটে মৌল, যেসব মৌলগুলোর ভৌত রাসায়নিক ধর্মগুলো একই রকমের, সেই মৌলগুলোকে যদি তাদের পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রমে সাজাস, কি করতে হবে, ভরের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। এইখানে যেমন সাজিয়েছি, প্রথমে কি রয়েছে, প্রথমটা সব থেকে ছোট, তারপরে একটুখানি বড়, তারপরে আরেকটুখানি বড়, কি করে, ভরের ঊর্ধ্বক্রমে। এটা কি ভর, পারমাণবিক ভর, মানবিক ভর। এই পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রমে সাজালে কি দেখতে পাবো, যে প্রথম যে মৌলটা রয়েছে, তিনটে মৌল, প্রথম যে মৌলটা রয়েছে সেই মৌলটা এবং শেষে যে মৌলটা রয়েছে সেই মৌলটার ভরের গড় কি হবে, এই মাঝের মৌলটার ভরের সমান, তাহলে খুব ইন্টারেস্টিং জিনিস একটা পেলেন। কিন্তু ব্যাপার হলো যে ওনার এই যে সূত্র, এই ত্রয়ী সূত্র খুব বেশি মৌলের জন্য কাজ করেনি। মনে কর 12 থেকে 15টা মৌলগুলোকে উনি এভাবে সাজাতে পেরেছিলেন, যার কারণে খুব একটা প্রফিট হয়নি বিজ্ঞান মহলে। তারপরে আস্তে আস্তে ওনার এই সূত্রটার চর্চা বিজ্ঞানীরা কমিয়ে দেয়, ঠিক আছে। কিন্তু এটা তোদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তোদের বইয়ে যে কটা সূত্র রয়েছে সেই সূত্রগুলোর মধ্যে প্রত্যেকবার একটা সূত্র আসে। বুঝতে পেরেছিস তাহলে এইখানটাতে? এরকমের আরো তোদের বইয়ে আরো কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে, যেরকমের ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে এদেরকেও কি রয়েছে, এদেরও পারমাণবিক ভর, এদের যে ভৌত এবং রাসায়নিক ধর্ম একই রকমের, এবং ওনার সূত্র অনুযায়ী এদেরকে যদি পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রমে সাজিয়েছি, এইখানটাতে প্রথমে ক্লোরিনের হলো 35.5, আর ব্রোমিনের অ্যাপ্রক্সিমেটলি 79.9, 80-র কাছাকাছি, ঠিক আছে। আর এটা সম্ভবত 126 কি 27। তাহলে এদের দুইজনের গড় যদি বের করিস, তাহলে দেখতে পাবি এদের দুইজনের গড় যদি বের করিস, অর্থাৎ ক্লোরিন আর আয়োডিনের গড় যদি বের করিস, তাহলে দেখতে পাবি এদের গড় কার ভরের সমান, এই ব্রোমিনের ভরের সমান অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে। আমার একটুখানি কম বেশি হতে পারে, বইয়ের থেকে দেখে নিবি, কিন্তু মেইন যে বস্তুটা আমি বলতে যাচ্ছি সেটা বুঝতে পেরেছিস? তাহলে ক্লিয়ার হয়েছে এখানটাতে? তাও আমি দেখছি হিসাব করে, 127 যোগ 35/2, তাহলে 5, 7 আর 5 12, 2 হাতে আমার 1, 3 আর 1 4, 4 আর 2 6, 162/2, তাহলে 81 মতো হচ্ছে। আরে দেখ, বই থেকে একটুখানি দেখে নিবি, আমি অ্যাপ্রক্সিমেশন করছি, যার কারণে হয়েছে এরকম। তার কারণে ওনার এই সূত্রকে কি বলা হচ্ছে, ত্রয়ী সূত্র বলা হচ্ছে। বুঝতে পারলি তাহলে? ত্রয়ী সূত্রতে কি বলেছেন? ত্রয়ী সূত্র বলেছেন যে যেসব মৌলগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্ম একই, তাদেরকে যদি পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রমে সাজাও, তাহলে দেখতে পাবা যে প্রথম যে মৌলটা এবং তৃতীয় যে মৌলটা রয়েছে তাদের ভরের গড় কি হবে, মাঝের মৌলটার ভরের সমান। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আমি তাহলে মুছে দিচ্ছি ডোবেরাইনারের ত্রয়ী সূত্র। আচ্ছা, এরপরে কি রয়েছে? এরপরে রয়েছে তোর নিউল্যান্ডের অষ্টক সূত্র। তাহলে ওনার সূত্রের থেকেই তোরা বুঝতে পারছিস নিউল্যান্ডের অষ্টক সূত্র। তাহলে ওনার এই সূত্রের মধ্যে থেকেই তোরা বুঝতে পারছিস অষ্টক মানে কি। অষ্টক মানে হলো 8,
তাহলে 8-এর সঙ্গে কোনো সম্পর্ক রয়েছে ওনার এই সূত্রে, তাই না? তাহলে নিউল্যান্ড কি করলেন, নিউল্যান্ডও নোবেরাইনারের মতো পরীক্ষা নিরীক্ষা করলেন, কাদের উপরে, মৌলগুলোর উপরে পরীক্ষা নিরীক্ষা করলেন। এবং পরীক্ষা নিরীক্ষা করার পরে কি দেখতে পেলেন যে তোর প্রত্যেকটা মৌলকে যদি আমি তাদের পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রমে সাজাই, তাহলে কি দেখতে পাবো যে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর, অর্থাৎ যেরকমের 8খানা মৌল পরপর কি আছে, মৌলগুলোর যে পারমাণবিক ধর্ম সেটা পুনরাবৃত্ত হচ্ছে। ভালো করে বোঝ। মনে কর আমি এইখানটাতে নিউল্যান্ডের মতো করে চিন্তা করি। মনে কর উনি কি বলেছেন, উনি বলেছেন যেসব আমাদের চারপাশে যেসব মৌলগুলো রয়েছে সেই মৌলগুলোকে পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। মনে কর সাজিয়ে ফেললাম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লুরিন। তারপরে ওনার সময় যখন নিউল্যান্ড বাস করতেন পৃথিবীতে, ওনার সময় আমরা যেরকম এখন তোদের কি বলে নোবেল গ্যাস গুলো পাই, সেই নোবেল গ্যাস গুলো আবিষ্কৃত হয়নি। তার জন্য আমি নোবেল গ্যাস গুলো এই যে সিরিজটা লিখছি, এই সিরিজটা লেখার সময় উল্লেখ করব না। যেরকম একটা নোবেল গ্যাস রয়েছে, মনে কর আমি নোবেল গ্যাস সম্পর্কে তোদের পড়াবো একটু পরের যে লেকচার দেবো, সেই লেকচারে তোদের নোবেল গ্যাস সম্পর্কে পড়াবো। তখন নোবেল গ্যাস গুলো জেনে নে, আমি এখানে একটুখানি বলে দিচ্ছি। যেমন ধর নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এইগুলো সব হলো নোবেল গ্যাস। এই নোবেল গ্যাসগুলো যখন নিউল্যান্ড পৃথিবীতে বাস করতেন সেই সময় আবিষ্কৃত হয়নি। তার জন্য উনি কি করলেন, ওনার সময় যে মৌলগুলো আবিষ্কৃত হয়েছিল সেই মৌলগুলোকে তাদের পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রমে সাজাতে থাকলেন। আমি যেরকম এই যে সাজাচ্ছি, দেখ সবগুলো পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রমে সাজাচ্ছি, ঠিক আছে? তারপরে অ্যালুমিনিয়াম, ক্লোরিন, তারপর আর্গন, পটাশিয়াম, মনে কর আমি এই পর্যন্ত সাজালাম, ওনার কথা মতো আমি সাজালাম এই মৌলগুলোকে, ঠিক আছে? সাজানোর পরে এবার দেখতে পাবি এর মধ্যে কি কি রয়েছে। যেরকম ধর এই নিয়ন উনি যখন বসবাস করতেন পৃথিবীতে তখন আবিষ্কৃত হয়নি। তারপরে এই আর্গন, এটা উনি যখন বসবাস করতেন তখন আবিষ্কৃত হয়নি। এইবার একটা জিনিস দেখ, ওনার কথা মতো যদি আমি কি করতে থাকি, মানে এইগুলোকে পরপর সাজানোর পরে ওনার প্রথম শর্ত কি ছিল? ওনার প্রথম শর্ত ছিল মৌলগুলোকে কি করতে হবে, তাদের পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। প্রথম শর্ত হলো মৌলগুলো, যত মৌল আছে মৌলগুলিকে পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তাহলে আমি সাজিয়েছি এখানটাতে, প্রথম শর্তটা আমি মানলাম। এবার উনি কি বললেন, উনি বললেন যে সাজানোর পরে তুমি দেখতে পাবা যে কোনো একটা মৌল থেকে যদি আমরা গোনা শুরু করি, তাহলে প্রত্যেকটা 8 নম্বর মৌলে গিয়ে কি হবে, ওদের যে ভৌত রাসায়নিক ধর্মগুলো রয়েছে সেইগুলো পুনরাবৃত্ত হবে। অর্থাৎ কি বলছে, এবার 8 নম্বর মৌলে, 8 তার কারণে এটা অষ্টক সূত্র, 8 নম্বর মৌলে গিয়ে কি হবে, ভৌত ও রাসায়নিক ধর্ম পুনরাবৃত্ত হবে। আচ্ছা দেখ, তাহলে উনি এখান থেকে ধর লিথিয়াম থেকে গোনা শুরু করলাম, 1 2 3 4 5 6 7, আবার এই সোডিয়ামে গিয়ে লিথিয়ামের সঙ্গে মিলে যাবে,
বুঝতে পারলি? খুব ইন্টারেস্টিং কিন্তু। তারপরে ধর এইখানে বেরিলিয়াম রয়েছে, বেরিলিয়ামের থেকে যদি তুই গুনতে থাকবি তাহলে 1 2 3 4 5 6 7 8 নম্বর এই বেরিলিয়ামের সঙ্গে ম্যাগনেসিয়াম আবার মিলে যাবে, এবং মিলে মিলে যাচ্ছিল কিন্তু, এবং উনি অনেকটা সলভ করে ফেলেছিলেন। তারপরে যেরকম ধর এই ব্রোনের সঙ্গে এই ব্রোন মনে কর 3 নম্বর দিলাম, ব্রোনের থেকে যদি আমি গোনা শুরু করি তাহলে 8 নম্বরে গিয়ে আবার মিলে যাবে 1 2 3 4 5 6 7 এই অ্যালুমিনিয়ামের সঙ্গে মিলে যাবে। বুঝতে পারলি? তাহলে ওনার এই সূত্রটা গুটি কয়েক মানে অনেকগুলো মৌলের সঙ্গে মিলে যাচ্ছিল, যার জন্য এটার খুব ইম্পর্টেন্স রয়েছে, সেই সময় ইম্পর্টেন্স ছিল। আচ্ছা দেখ এইখানটাতে আমি এই যে নিয়নকে আমি ইগনোর করে যাচ্ছি বারবার করে, নিয়নকে গুনছি না। কেন গুনছি না? কারণ ওনার সময় তো নিয়ন আবিষ্কারই হয়নি, তাহলে কি করে জানবে? উনি এর মাধ্যমে এই সূত্রটা বলে দিতে পেরেছিলেন, এবং এবং উনি মোটামুটি ঠিক ছিলেন। তাহলে তাহলে নিউল্যান্ডের সূত্রের থেকে আমরা কি জানতে পারলাম যদি মৌলগুলোকে কি করি তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মের কি করে সাজাই, ভৌত এবং যদি তাদের ভরের ঊর্ধ্বক্রমে সাজাই তাহলে কি হবে? ভরের ঊর্ধ্বক্রমে সাজালে আমরা দেখতে পাবো প্রত্যেকটা 8 নম্বর মৌলে গিয়ে কি হয়ে যাচ্ছে, তাদের যে ভৌত আর রাসায়নিক ধর্মগুলো রয়েছে সেটা পুনরাবৃত্ত হচ্ছে। খুব ইম্পর্টেন্ট, যার কারণে এটাকে অষ্টক সূত্র বলছে। যেরকমের তোরা যারা গান শিখে জানিস সারে গামা পা ধা নি, তারপরে কি হয়, তারপরে কি আবার সা হয়, তাই না? সা রে গা মা পা ধা, তারপরে আবার 8 নম্বরে গিয়ে আবার সা হয়, তাই না? সা রে, দেখ 1 2 3 4 5 6 7 আবার পরে গিয়ে কি রিপিট হয়ে যাচ্ছে। ঠিক উনি 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 এই কথাটাই বললেন যে তুমি যদি এরকম করে যেতে থাকো তাহলে কি হবে, আবার রিপিট হবে। এটা আবার সা রে গা এরকম করে মিলতে থাকবে। তাহলে প্রথম এই যে এইখানে এর সঙ্গে কি হয়ে যাচ্ছে, এর মিলে যাচ্ছে আবার এর সঙ্গে এর মিলে যাচ্ছে, এই যুক্তিটাই উনি দিয়েছিলেন। তারপরে গিয়ে এই যে কি বলে, এই যে ওনার থিওরি বা ওনার যে সূত্র, এই সূত্র পরবর্তী কালে গিয়ে বাতিল হয়ে যায় যখন আরো বেশি মৌল আবিষ্কার হয়, তখন গিয়ে দেখা যাচ্ছিল যে এই ওনার এই যুক্তিটা সব মৌলের জন্য কাজ করছে না, যার কারণে বাতিল হয়ে যায়। তারপরে আমাদের সব থেকে বড় কিংবদন্তি, এনারাও কিংবদন্তি, সব থেকে বড় যার নাম সব থেকে বেশি উচ্চারণ করা হয় এই পিরিয়ডিক টেবিলে, মেন্ডেলিভ আসেন। এবং মেন্ডেলিভ সাহেব এসে প্রচুর পরিমাণে কি করেন, প্রচুর পরিমাণে মানে কি বলে পরীক্ষা নিরীক্ষা চালান এই মৌলগুলোর ভৌত আর রাসায়নিক ধর্মগুলোর উপরে, তারপরে কি একটা সূত্র দেন। আচ্ছা এই সূত্রের আগে আমি একটা কথা বলে রাখি, একটা জিনিস তোরা বারবার দেখ, এই যে আমি বলছি যে পুনরাবৃত্ত হয়, বারবার করে বলছি যে এদের মৌলগুলোর ভৌত আর রাসায়নিক ধর্মগুলো পুনরাবৃত্ত হয়। এই মৌলগুলোর ভৌত আর রাসায়নিক ধর্মগুলোর পুনরাবৃত্ত হওয়ার এই ঘটনাকে কি বলা হয় জানিস? এই ঘটনাগুলোকে বলা হয় পর্যাবৃত্ততা। কি বলা হয়? পর্যাবৃত্ততা। তাহলে পরীক্ষায় যদি আসে পর্যাবৃত্ততা বলতে কি বোঝায়, তাহলে পারবি তো লিখতে। পর্যাবৃত্ততা হলো কোন মৌলগুলোর যদি ভৌত আর রাসায়নিক ধর্মগুলোর কোন মৌলগুলোর ক্ষেত্রে না, শুধু যে কোনো জায়গায়, যেরকম মনে কর ফ্যানের এক্সাম্পল যদি আমি দিই, মনে কর এই একটা ফ্যান, ঠিক আছে? ফ্যান মানে কি? পাখা। আমি যে ফ্যান অফ করে রয়েছি, প্রচন্ড গরম লাগছে আমার। আচ্ছা যাই হোক, তাহলে দেখ মনে কর ফ্যান এখানে রয়েছে এই একটা বিন্দু রয়েছে, এখানে মনে কর বি বিন্দু রয়েছে, এখানে মনে কর সি বিন্দু রয়েছে। এটা মনে কর 1 নম্বর পাখা, মনে কর 2 নম্বর পাখা, এটা মনে কর 3 নম্বর পাখা। তাহলে এই 1 নম্বর পাখা ঘুরে গিয়ে এই বি হয়ে সি হয়ে আবার এইখানটাতে এই বিন্দুতে আসবে। তো তাহলে কি হবে, এই 1 নম্বর পাখা বারবার করে ঘুরে যাচ্ছে, ঘুরে আবার ওই একই বিন্দুতে ফিরে আসছে, আবার এই 2 নম্বর পাখা আবার বারবার করে ঘুরে গিয়ে আবার ওই একই বিন্দুতে ফিরে আসছে। এই যে সাইকেল বলতে পারিস, এই মানে পুনরায় বারবার করে ফিরে আসার এই ঘটনাকে বলা হয় পর্যাবৃত্ততা। বুঝতে পারলি? তাহলে সোজা জিনিস, এই মৌলগুলোর ক্ষেত্রেও এই পর্যাবৃত্ততা বা এই সাইকেলটা দেখা যায়। আচ্ছা এটাকে কি বলা হয়? মৌলের পর্যাবৃত্ততা বলা হয়। তাহলে মৌলের পর্যাবৃত্ততা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে মৌলের পর্যাবৃত্ততা বলতে কি বোঝায়। এবং
এবং দেখা গেলো বলে দিল যে এটা নিউল্যান্ডের যে অষ্টক সূত্র রয়েছে এর মাধ্যমে ব্যাখ্যা করো, তাহলে ব্যাখ্যা করতে পারবি, সোজা জিনিস। আচ্ছা, তাহলে এটা হলো পর্যাবৃত্ততা। পরীক্ষায় আসতে পারে পর্যাবৃত্ততা বলতে কি বোঝায়, নিউল্যান্ডের অষ্টক সূত্রের মাধ্যমে ব্যাখ্যা করো। আচ্ছা দেখ, নিউল্যান্ডের অষ্টক সূত্র আমাদের যেহেতু হয়ে গেছে, আমি এটা একটুখানি মুছে দিচ্ছি, মুছে তারপরে মেন্ডেলিভ সাহেবের যে কি বলে সূত্র রয়েছে সেটা সম্পর্কে একটুখানি আলোচনা করছি। আচ্ছা, এরপরে কি রয়েছে, এরপরে রয়েছে মেন্ডেলিভের সূত্র। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে, খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকবার কি হয়, প্রত্যেকবার এক বছর আসে, তারপরের বার আসে না, তারপরের বার আসে, তারপর এরকম করে সাইকেল অনুযায়ী এই মেন্ডেলিভের সূত্র আসতে থাকে। এবং মেন্ডেলিভের সঙ্গে আরেকজনের কথা উল্লেখ করতে হবে, তাহলে লোথার মেয়ার। এই মেন্ডেলিভ এবং লোথার মেয়ার দুইজনের কাজই একদম সেম টু সেম ছিল, রাইট? এবং মেন্ডেলিভ একটু আগে কাজটাকে পাবলিশ করে, যার কারণে মেন্ডেলিভের কথা আগে স্মরণ করা হয় লোথার মেয়ারের কথা, কিন্তু লোথার মেয়ার এবং মেন্ডেলিভের সূত্র একদম প্রায় সেম টু সেম। ক্লিয়ার আছে? আচ্ছা, তাহলে মেন্ডেলিভের কথা একটু আগেই বলেছি। বাট মেন্ডেলিভ কি করলেন, পরীক্ষা নিরীক্ষা চালানোর পরে উনি দেখতে পেলেন যে যদি মৌলগুলোকে এইভাবে সাজানো যায়, তাদের পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রমে যদি সাজায়, তাহলে আমরা দেখতে পাবো যে ওদের একটা নির্দিষ্ট সময় পর পর, অর্থাৎ ওদের কি হচ্ছে, ভৌত রাসায়নিক ধর্মগুলো পুনরাবৃত্ত হচ্ছে। ঠিক আছে? কি হচ্ছে, কোনো মৌলগুলোকে যদি আমরা সাজাই, কি করে সাজাই, পারমাণবিক ভরের, এখানে যেরকম সাজিয়ে রেখেছিলাম নিউল্যান্ডের সূত্রে, নিউল্যান্ড কি বলেছিলেন, 8খানা পর পর, আর মেন্ডেলিভ কি বললেন 8খানা পর পর কিছু না, মানে তুমি যদি মৌলগুলোকে সাজাও তাদের যে পারমাণবিক ভর রয়েছে তার ঊর্ধ্বক্রমে যদি সাজাও, তাহলে তুমি কি দেখতে পাবা যে ওদের ভৌত আর রাসায়নিক ধর্মগুলো পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হচ্ছে। বুঝতে পেরেছিস? তাহলে কি বললো, তাহলে বইয়ের থেকে একবার দেখবি, এটা ইম্পর্টেন্ট। তাহলে আমি দেখ এখান থেকে উনি কিভাবে এই পিরিয়ডিক টেবিল আবিষ্কার করেছিলেন সেটা সম্পর্কে একটুখানি তোদের ধারণা দিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে দেখ ওনার কথা অনুযায়ী আমি যদি ধরি, প্রথমেই কি রয়েছে, এটা পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রমে সাজিয়েছি। প্রথমে আমি যখন নিউল্যান্ডের অষ্টক সূত্র পড়িয়েছিলাম তখনই বলে দিয়েছিলাম পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রম, এটাই তো পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রমে সাজালাম। তারপরে কি দেখতে পাবো, তারপরে দেখতে পাবো যে এদের যে কি রয়েছে, নিউল্যান্ডের সঙ্গে ওনার একটা পার্থক্য ছিল, নিউল্যান্ড 8খানা বলেছিল আর উনি 8খানা বলেন। বুঝতে পারলি? এবার উনি কি বললেন, একদম সেম টু সেম, উনি কি বললেন, প্রত্যেকটা মৌল কি হবে, ভৌত রাসায়নিক ধর্মগুলো পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হবে। যেরকম মনে কর লিথিয়ামের মাথায় মনে কর 1খানা চুল রয়েছে, ঠিক আছে? আবার এই সোডিয়াম, এইখান থেকে যদি আমরা দেখতে পাই, উনি তো পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, পরীক্ষা নিরীক্ষা করার পরে কি করেছিলেন, একটা লিস্ট বানিয়েছিলেন এবং প্রত্যেকটা লিস্টে কি দেখছিলেন, দেখতে পেলেন যে লিথিয়ামের যে ভৌত রাসায়নিক ধর্ম রয়েছে তার সঙ্গে সোডিয়ামের ভৌত রাসায়নিক ধর্মগুলোর মিল পাওয়া যাচ্ছে। ঠিক আছে? যেরকম লিথিয়ামের মাথায় 1খানা চুল রয়েছে, সোডিয়ামের মাথাও 1খানা চুল রয়েছে। উনি ওনার কিসের থেকে দেখতে পেলেন, উনি ওনার যে ডায়েরি ছিল সেই ডায়েরি থেকে দেখতে পেলেন। তারপরে কি, মনে কর বেরিলিয়ামের মাথায় 2খানা চুল রয়েছে, তারপরে আবার এরকম করে খুঁজতে খুঁজতে কি দেখতে পেলেন, এই ম্যাগনেসিয়াম এর মাথায় 2খানা চুল রয়েছে। বুঝতে পারলি? তারপরে আবার ঠিক সেরকম এই বোরনে যখন দেখলেন, দেখতে পেলেন যে এই বোরনের মাথায় 3খানা চুল, ঠিক সেরকমের অ্যালুমিনিয়ামের মাথায়ও 3খানা চুল রয়েছে। ঠিক সেরকমের কার্বনের মাথায় যেরকম মনে কর 4খানা চুল
মনে কর তারপরে এরকম করে ঘুরে এসে দেখলেন যে এই সিলিকনের মাথায়ও কি রয়েছে, এরকমের 4খানা চুল রয়েছে। তারপরে এরকমের নাইট্রোজেনের মাথায় মনে কর 5খানা চুল রয়েছে। তারপরে মনে কর ফসফরাসের মাথায় এরকম 5খানা চুল রয়েছে। মনে কর অক্সিজেনের মাথায় 6খানা চুল রয়েছে। মনে কর সালফারের মাথায় ওরকমের 6খানা চুল রয়েছে। ঠিক আছে। তারপরে ফ্লুরিনের মাথায় মনে কর গিয়ে 7খানা চুল রয়েছে। তারপরে কি রয়েছে, তারপরে গিয়ে কোলোনিনের মাথায়ও কি রয়েছে, এরকমের 7খানা চুল রয়েছে। বুঝতে পারলি এইটুকু? আর আরেকটা কথা হচ্ছে, মেন্ডেলিভের সময়ও এই নিয়নদের আবিষ্কার হয়নি, অর্থাৎ এই নোবেল গ্যাসগুলোর আবিষ্কার হয়নি, যার কারণে উনি ওদের পরীক্ষা করতে পারেননি। তারপর আর কি পরীক্ষা, তারপরে এরকম করে সেম ভাবে চলতে থাকছিল। বুঝতে পেরেছি? পরের গুলো এরকম করে উনি ওনার ডায়েরিতে এরকম করে সাজানোর পরে উনি দেখতে পেলেন যে এইভাবে চলতেই থাকছে। তাহলে এরকম চলতে থাকলে উনি কি করলেন, উনি যাদের মাথায় এরকমের করে মিল পাওয়া যাচ্ছে তাদেরকে একটা কলামের উপরে রাখলেন। যেরকম আমি প্রথমেই তোদের একটা এক্সাম্পল দিয়েছিলাম যে বইয়ের, তোদের মনে কর লাইব্রেরি রয়েছে, সেই লাইব্রেরিতে অনেক বই রয়েছে আমি বলেছিলাম, এবং যাদের ক্যারেক্টারের মিল রয়েছে তাদেরকে একই জায়গায় রাখলাম, যাদের ক্যারেক্টারের মিল নেই তাদেরকে অন্য জায়গায় রাখলাম। এদের মধ্যেও যাদের ক্যারেক্টারের মিল রয়েছে মেন্ডেলিভ কি করলেন, তাদেরকে একই জায়গায় রেখে দিলেন। লিথিয়ামের মিল রয়েছে, লিথিয়ামকে, তারপর লিথিয়ামের সঙ্গে সোডিয়ামের মিল রয়েছে, সোডিয়ামকে, তারপরে পটাশিয়ামের মিল রয়েছে, পটাশিয়ামকে, তারপরে রুবিডিয়ামের মিল রয়েছে, তারপরে সিয়ামের মিল রয়েছে। এদের সবাইকে কি করলেন, একই তাকে রেখে দিলেন, এবং এই একই তাককে কি নাম দিলেন, এই একই তাককে বললেন যে এটাকে কি বলা হবে, এটাকে আমরা বলবো শ্রেণী। বুঝতে পারলি? তারপরে মনে কর আবার আরেকজনের মিল রয়েছে, যেরকম বেরিলিয়ামের সঙ্গে মিল রয়েছে, বেরিলিয়ামের সঙ্গে কার মিল রয়েছে, ম্যাগনেসিয়ামের মিল রয়েছে, তারপরে ক্যালসিয়ামের মিল রয়েছে। বুঝতে পারলি? তাহলে এদেরকেও কি করলেন, একই তাকে রাখলেন। তারপরে যেরকমের মনে কর, আমি জাস্ট র্যান্ডমলি তোদের এখন বলে দিচ্ছি, এরপরে তোরা বুঝতে পারবি, আমি যা বলতে যাচ্ছি তোরা বুঝতে পারছিস। এবার মনে কর এরকম করে ফ্লুরিনের মিল রয়েছে, এইখানে দেখতে ফ্লুরিনের সঙ্গে ক্লোরিনের, তারপরে ব্রোমিনের, তারপরে আয়োডিনের, অ্যাস্টাটিনের, এদের সবই কি করলেন, একই জায়গায় এরকম করে রাখলেন। বুঝতে পারলি? তাহলে যাদের কি রয়েছে, যাদের একই ধর্ম রয়েছে তাদেরকে একই কি বলে, একই স্তম্ভে বা একই তাকে রেখে দিলেন, এবং প্রত্যেকটাকে নাম দিলেন কি, এই তাকগুলোর এই যে লম্বালম্বি ভাবে বা ভার্টিক্যালি রয়েছে বা উল্লম্ব ভাবে রয়েছে, এরকম উল্লম্ব এরকম করে রয়েছে, 90 ডিগ্রি ভাবে রয়েছে। বুঝতে পারলি? এরকম 90 ডিগ্রি, তাদেরকে নাম দিলেন শ্রেণী। কি নাম দিলেন? শ্রেণী নাম দিলেন। বাংলাতে তো নাম দেননি, উনি ওনার ভাষায় নাম দিলেন, ইংরেজিতে দিয়েছিলেন, ইংরেজিতে ক্লাস বলবি। আচ্ছা, তারপরে এরকমের করে রয়েছে, যেরকম ধর অক্সিজেনের সঙ্গে মিল, অক্সিজেনের সঙ্গে আরেকজনের সালফারের মিল রয়েছে, তারপরে কার মিল রয়েছে, সেলেনিয়ামের মিল রয়েছে, তারপরে বেরিলিয়ামের মিল রয়েছে, পোলোনিয়ামের মিল রয়েছে। তাহলে ওদেরকে কি করলেন, একই এরকমের করে শ্রেণীতে রেখে দিলেন। বুঝতে পারলি? তাহলে আমরা এখান থেকে উনি ঠিক এইভাবেই কি করেছিলেন, এইভাবেই একটা শ্রেণী বানিয়েছিলেন, যে শ্রেণীর একজনের বৈশিষ্ট্য যদি আমরা জেনে যাই, তাদের সবার বৈশিষ্ট্য জেনে যাব। এরকম লিথিয়ামের বৈশিষ্ট্য জেনে গেলে কার বৈশিষ্ট্য জেনে যাব, সোডিয়ামের বৈশিষ্ট্য আর মুখস্থ করা লাগবে না, পটাশিয়ামের বৈশিষ্ট্য মুখস্থ করা লাগবে না, রুবিডিয়ামের বৈশিষ্ট্য আর সিজিয়ামের বৈশিষ্ট্য মুখস্থ করা লাগবে না। মানে একটার থেকে আমাদের এদের সবারটা পেয়ে গেলাম। যেরকম বেরিলিয়ামের হলে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এদের তার মুখস্থ করা লাগবে না, একটা হবে। যেহেতু আমরা কি জেনে গেছি, শ্রেণী বরাবর যারা থাকবে তাদের সবার কি হবে, বৈশিষ্ট্য একই হবে। তাহলে খুব ইন্টারেস্টিং জিনিস। বুঝতে পারলি? তাহলে তারপরে মনে কর এই যেরকম ফ্লুরিন একটা জেনে গেলাম, তাহলে আর এদের কারোর কি করা লাগবে না, মুখস্থ করা লাগবে না। অক্সিজেনের জেনে গেলাম, তাহলে সালফারের, তারপরে সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, এদের আর মুখস্থ করা লাগবে না।
তাহলে খুব একটা ইন্টারেস্টিং জিনিস উনি আবিষ্কার করে ফেলেছিলেন এবং যেটার নাম কি দিয়েছিলেন, এটার নাম দিয়েছিলেন শ্রেণী। ক্লিয়ার? বুঝতে পারলি তাহলে? আচ্ছা, এইবার এইবার উনি কি করলেন, এইবার উনি কি করলেন, এইবার তোর এই মৌলগুলোকে একসঙ্গে জোড়ার জন্য, যেরকম আমরা সবগুলো বই মিলে মিলে কি করেছিলাম, সবগুলো বই মিলে একটা তাক করেছিলাম, আরেকটা তাক করেছিলাম, আরেকটা তাক করেছিলাম, এরকম করে একটা তাক করে, এরকম করে এই পাশে একটা তাক, এই পাশে একটা তাক, এরকম যদি করি তাহলে কি হবে, সারা জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে থাকবে তাকগুলো। তাকগুলোকে কি করে একসঙ্গে জুড়ে রাখার জন্য একটা বড় টেবিল করলেন। তাহলে এই টেবিলের মনে কর এই পাশে রয়েছে রসায়নের, এটা রয়েছে রসায়নের তাক, এটা মনে কর রয়েছে বাংলার তাক বা লিটারেচারের তাক, এটা মনে কর ফিজিক্সের তাক, এটা মনে কর অঙ্কের তাক, এটা মনে কর দর্শনের তাক। এরকমের করে উনি কি করলেন, এই তাক মানে আমরা যেরকম তাকগুলোকে একটা টেবিলের মধ্যে নিয়ে আসলাম, উনিও ঠিক সেরকম করে এই শ্রেণীগুলোকে একটা টেবিলের মধ্যে কি করে দিলেন, যুক্ত করে দিলেন। বুঝতে পারলি? তাহলে কি করে যুক্ত করলেন? কিছুই করলেন না, শুধুমাত্র এদের মাঝ দিয়ে এরকম করে দাগ দিয়ে দিলেন। বুঝতে পারলি? এরকম করে দাগ দিয়ে দিলাম, এরকম করে দাগ দিয়ে দিলাম। তাহলে কি হয়ে গেল, তাহলে একটা টেবিল তৈরি হয়ে গেল। এই টেবিলকে কি বলা হয়, পিরিয়ডিক টেবিল। খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এবং এখান থেকে তোদের কি করতে হবে, মনে রাখতে হবে। এই পিরিয়ডিক টেবিল যদি তোরা মনে রাখিস তাহলে তোদের 11-এ উঠে খুব সুবিধা হবে, 12-এ উঠে, এবং অনার্সে যদি যাস কেমিস্ট্রি বা অন্য কোনো সাবজেক্ট নিয়ে, সায়েন্সের কোনো সাবজেক্ট নিলে এটা তোদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। বুঝতে পারলি তাহলে একটু? আচ্ছা, তাহলে এটাকেই কি বলা হচ্ছে, এই টেবিলকে মনে কর এটা একটা রাফ টেবিল, আমি তোদের বোঝানোর জন্য করেছি, এটা হলো রাফ টেবিল, রাফ টেবিল। আচ্ছা, এই এরকমের দেখতে যে টেবিলটা তৈরি হলো, সেই টেবিলটাকে উনি কি বলছেন, সেই টেবিলটাকে উনি বলেছিলেন পিরিয়ডিক টেবিল। পিরিয়ডিক, PREODIC, পিরিয়ডিক টেবিল। কেন পিরিয়ডিক টেবিল বলছেন? পিরিয়ডিক মানে পর্যায়ক্রমিক। তাহলে কেন পর্যায়ক্রমিক বলছিলেন? কারণ এই পিরিয়ডিক টেবিলের মাধ্যমে কি হয়েছে, এখানে আমরা জানি প্রত্যেকটা মৌলের ক্ষেত্রে পর্যায়ক্রমিক ভাবে ওদের যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো পুনরাবৃত্তি হচ্ছে, যার কারণে এটাকে পিরিয়ডিক টেবিল বলা হচ্ছিল। বুঝতে পারলি? যার কারণে এটাকে পিরিয়ডিক টেবিল বলে আমরা জানি। আচ্ছা, একটা জিনিস তোরা লক্ষ্য করে দিস, হয়তো আমি বারবার এই হাইড্রোজেনকে বাদ দিয়ে যাচ্ছিলাম, ঠিক? এই হাইড্রোজেন কি দোষ করলো, এই টেবিলের মধ্যে কেন নিলাম না হাইড্রোজেনকে? হাইড্রোজেন কোনো দোষ করেনি, হাইড্রোজেনের কি হয়েছে, আচ্ছা আমি একটু মানে পরে আসছি হাইড্রোজেনের কি হয়েছে এটা ব্যাপারটা, আগে পিরিয়ডিক টেবিলটা পুরোপুরি বুঝিয়ে দিই, তারপরে হাইড্রোজেন কি দোষ করেছে, যেহেতু দোষ করেছে সেহেতু ওকে নিয়ে একটু পরে আলোচনা করবো, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা দেখ, এইগুলোকে কি বললো, এইগুলোকে বললো এইগুলোকে শ্রেণী বললো। আমি আগেই বলেছিলাম, একটু আগে আলোচনা করলাম। আর তারপরে এই শ্রেণীগুলোকে সবার সঙ্গে একসঙ্গে জুড়ে দেওয়ার জন্য এই যে লাইন দিয়ে, যে অনুভূমিক বা হরাইজন্টাল লাইন, এই হরাইজন্টাল লাইন দিয়ে তৈরি করলো না, হরাইজন্টাল লাইনের মধ্যে যে মৌলগুলো রয়েছে, যেমন লিথিয়াম, LiBe, তারপরে ব্রোন, কার্বন, এই যে মৌলগুলো রয়েছে না, এদের সবাইকে কি বললো একই সঙ্গে, এদের সবাইকে বললো একটা, কি বললো, এদের সবাইকে একটা পর্যায় বললো। এইগুলোকে কি বলা হলো, পর্যায়। বুঝতে পারলি? তাহলে অনুভূমিক যে লাইন, ওই অনুভূমিক যে লাইনটা তৈরি হলো, এটাকে কি বলা হলো, এটাকে পর্যায় বলা হলো। তাহলে তাহলে এরকমের করে উনি কি দেখতে পেলেন, 7খানা পর্যায় রয়েছে। কি রয়েছে, কটা পর্যায়? 7টি পর্যায়। মেন্ডেলিভের সারণীতে মেন্ডেলিভ এই খসড়া করার পরে কি দেখতে পেলেন, 7খানা পর্যায় উনি পেয়েছিলেন ওনার এই টেবিল থেকে। আর কি পেয়েছিলেন, 8টি শ্রেণী পেয়েছিলেন।
8টি শ্রেণী, 1 2 3 4 5 6, আচ্ছা এরকম করে 8খানা কি পেয়েছিলেন, শ্রেণী পেয়েছিলেন। 1 2 3 4 5 6 7 8টা। আর 8টি শ্রেণী পেয়েছিলেন। তাহলে এখান থেকে একটা জিনিস ইম্পর্টেন্ট আছে, খুব ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, যে মেন্ডেলিভের পর্যায় সারণীতে কটি পর্যায় আর কটি শ্রেণী রয়েছে। কটি পর্যায় রয়েছে? 7টি পর্যায় ছিল মেন্ডেলিভের শ্রেণীতে। মেন্ডেলিভের শ্রেণীতে 7টি পর্যায় আর 8টি শ্রেণী পেয়েছিলেন। এবং এবং ইম্পর্টেন্ট জিনিস হলো এই যে 8টা শ্রেণী পেয়েছেন না, এবং তোরা জানিস মেন্ডেলিভের সময় নোবেল গ্যাস আবিষ্কৃত হয়নি। যেহেতু নোবেল গ্যাস আবিষ্কৃত হয়নি, সেহেতু নোবেল গ্যাসের জন্য ওনার কোনো শ্রেণী নেই এখানে। তারপরে যখন নোবেল গ্যাস আবিষ্কার করা হলো, সেই নোবেল গ্যাসের জন্য আরেকটা কি করেছিলেন, আরেকটা আলাদা শ্রেণী, উনি যখন বেঁচে ছিলেন না, তারপর অন্য যেসব বিজ্ঞানীরা এসেছিলেন তারা কি করলেন, নোবেল গ্যাসের জন্য আরেকটা আলাদা শ্রেণী বানিয়ে দিলেন। ঠিক আছে, তাহলে এদের এই আলাদা শ্রেণীতে কারা বাস করলো? নোবেল গ্যাস। তাহলে যেরকম নিয়ন, ক্রিপ্টন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এরা কি করলো, এদেরকে দিয়ে দিলেন। বুঝতে পারলি? তাহলে কি করতে হয়েছিল, ওনার যে আদি পর্যায় বা অ্যাকচুয়াল যে পর্যায় সারণী ছিল বা পিরিয়ডিক টেবিল ছিল, সেই টেবিলটাকে সরিয়ে দিয়ে নতুন আরেকটা কি আনতে হয়েছিল, শ্রেণী আনতে হয়েছিল। তার জন্য ওনার এই নতুন বা আধুনিক পরবর্তীতে উনি মারা যাওয়ার পরে বিজ্ঞানীরা করেছিল, তার মানে আধুনিক যে পর্যায় সারণী হলো, কি হলো, আধুনিক যে পর্যায় সারণীটা হলো, তাতে কি পেয়েছিলাম, তাতে কি পাওয়া গেল, 7টি পর্যায় ঠিকই থাকলো, একই থাকলো, 7টি পর্যায় আর আরেকটা বেড়ে যাওয়ার কারণে কি হয়ে গেল, 9টি শ্রেণী পাওয়া গেছিল। 9টি শ্রেণী। বুঝতে পারলি? খুব ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু কি আসে, এমসিকিউ দিয়ে দিতে পারে অথবা 1 মার্কসে দিতে পারে। মেন্ডেলিভের আধুনিক পর্যায় সারণীতে কটি পর্যায় কটি শ্রেণী ছিল? তাহলে আধুনিক আসলে কি হবে, 7টি পর্যায় এবং 9টি শ্রেণী। এবং সব থেকে নতুন সংযোজিত শ্রেণী কাদের জন্য সংযোজিত করা হয়েছিল? এই যে যারা রয়েছে তাদের জন্য। কারা? নোবেল গ্যাসের জন্য। এবং তাদের এই শ্রেণীকে 0 দিয়ে ডিনোট করা হয়েছিল। কি দিয়ে? 0 দিয়ে। এটাকে 0 দিয়ে ডিনোট করা হয়েছিল। আর এই যে শ্রেণীটা পাওয়া গেছিল, এই শ্রেণীটাকে কি করা হয়েছিল, এই শ্রেণীটাকে পরবর্তীতে মেন্ডেলিভ নিজে কি করে এই শ্রেণীটাকে আবিষ্কার করে দিতে পারেননি, মানে মেন্ডেলিভ ওনার এটাতে যুক্ত করতে পারেনি, এই শ্রেণীটা অন্য বিজ্ঞানীরা এর সঙ্গে যুক্ত করেছিলেন। বুঝতে পেরেছিস? তাহলে মেন্ডেলিভ কি করেছিল, ওনার শ্রেণীগুলোকে 1 থেকে 8 পর্যন্ত নামকরণ করা হয়েছে। 1 থেকে 8 পর্যন্ত, যেহেতু 8খানা ছিল, এরকম করে নামকরণ করেছিল শ্রেণীগুলো। 1 2 3 4 5 6 7 8। মেন্ডেলিভের কি ছিল, এই যে রকমের করে 8খানা কি পেয়েছিল, 8খানা কলাম পেয়েছিল। কলাম পেয়েছিল। ঠিক আছে, কলামের মতো দেখতে তো। তাহলে মেন্ডেলিভ এরকম করে এই যে 8খানা কি পেয়েছিল, কলাম পেয়েছিল। ঠিক আছে, যেটাকে আমরা এখন কি বলছি, শ্রেণী বলছি। বুঝতে পেরেছিস? আর কটা পর্যায় পেয়েছিল, 7খানা পর্যায় পেয়েছিল। যাই হোক, তাহলে এই পর্যায়ের কি ইম্পর্টেন্স ছিল, এই পর্যায় দিয়ে কি করেছিল, সবাইয়ের সঙ্গে যুক্ত করেছিল। এই এখন পর্যায় আছে, এই অনুভূমিক ভাবে যেটা যাচ্ছে সেটা হলো পর্যায়। বুঝতে পেরেছিস আমার কথা? আর আরেকটা জিনিস তোরা নিশ্চয়ই খেয়াল করে, এই পর্যায়, এটাকে কেন পর্যায় বলা হচ্ছে, কারণ এখান থেকে ঘুরে এই 8 পর্যন্ত যেই যাবে, 8-এর থেকে আবার কি হবে, যখন ব্যাক করবে তখনই আবার পুনরাবৃত্তি হচ্ছে ওদের ভৌত ধর্মের, যার কারণে এটাকে কি হচ্ছে, পর্যায় বলছিল। এটুকু বুঝতে পেরেছিস তো?
এটাই হলো ইম্পর্টেন্ট। এবং পরবর্তীতে আরেকটা কি করে দেওয়া হয়েছিল, আরেকটা শ্রেণী যুক্ত করে দেওয়া হয়েছিল, এটা অন্য বিজ্ঞানীরা দিয়েছিল যুক্ত করে, তাই না? এই মাত্রই তো বললাম। তাহলে কটা হলো? 9খানা পর্যায় হলো, 1 2 3 4 5 6 7 8 9। বুঝতে পেরেছিস? তাহলে নতুন পর্যায় সারণী বা আধুনিক পর্যায় সারণী মেন্ডেলিভের, মনে রাখবি মেন্ডেলিভের আধুনিক পর্যায় সারণীতে কটা ছিল? 9খানা শ্রেণী ছিল, 9খানা। খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে এবং তোরা ভুলিয়ে ফেলবি। একটা হলো মেন্ডেলিভ নিজে পর্যায় সারণী করেছিল, আর এটা কি এই নোবেল গ্যাসের জন্য পর্যায় সারণী দিয়েছিল। নোবেল গ্যাস যখন যুক্ত করা হয়েছিল তখন সেটাকে আধুনিক পর্যায় সারণী বলা হয়েছিল। বুঝতে পারলি? তাহলে এই জায়গা ক্লিয়ার হয়েছে তো? আর পর্যায় কটা পেয়েছিল? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7খানা পর্যায় পেয়েছিল। কটা পর্যায় পেয়েছিল? 7খানা পর্যায় পেয়েছিল। এবং মেন্ডেলিভের সময়ও 7খানা পর্যায় ছিল। আবার অন্য বিজ্ঞানীরা এসব পর্যায় নিয়ে কোনো কথা বলেননি, ঠিক আছে? আর এই পর্যায়ের ইম্পর্টেন্স কি ছিল? কারণ এই পর্যায় বরাবর যাওয়ার পরেই আবার কি হচ্ছে? পুনরাবৃত্তি হচ্ছে। এই পর্যায় বরাবর যাচ্ছে 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 যাচ্ছে, তারপরে আবার পর্যায় বরাবরই পুনরাবৃত্তি হচ্ছে। এবং এই কি বলে, এই মৌলগুলোকে একই সঙ্গে একটা জায়গায় সুসংগঠিত করার জন্য কি করা হয়েছিল? পর্যায়ের ইম্পর্টেন্স ছিল। বুঝতে পেরেছিস? আর বড় ক্লাসে উঠলে আরো অনেক বেশি জানতে পারবি, এখন শুধু এইটুকুই জেনে রাখ। আচ্ছা, পর্যায় ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আরো একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হলো এই যে শ্রেণীগুলো রয়েছে না, এই শ্রেণীগুলোকে কি করেছিলেন? শ্রেণীগুলোকে মেন্ডেলিভ আবার 2 ভাগে ভাগ করে দিয়েছিলেন, ঠিক আছে? এবং এই 2 ভাগে ভাগ করার জন্য এই শ্রেণীর এই মনে করো এই 1 নম্বর শ্রেণীকে দুটো ভাগে ভাগ হয়েছিল, 2 নম্বর শ্রেণীকে এরকম দুটো ভাগে ভাগ হয়েছিল, 3 নম্বরকেও এরকম দুটো ভাগে ভাগ হয়েছিল, ঠিক আছে? 7 নম্বরকেও এরকম করে দুটো ভাগে ভাগ হয়েছিল। এবার কি করেছিল? সবাইকে এই 7 নম্বর পর্যন্ত দুটো ভাগে ভাগ করেছিল। তাহলে কি করলো? মনে কর এর মধ্যে দিয়ে আমি মনে কর অন্য একটা পেন দিয়ে আমি করে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা দেখ, এই যে 1 নম্বরকে মনে কর 1 নম্বরকে মনে কর দুটো ভাগে ভাগ করে দিল, দেখতে পাচ্ছিস? দেখা যাচ্ছে না? আচ্ছা মনে কর এই 1 নম্বরকে এই দুটো ভাগে ভাগ হলো, দুটো ভাগে ভাগ হলো, আবার এই 2 নম্বরে দুটো ভাগে ভাগ হলো, 3 নম্বরে দুটো ভাগে ভাগ করলো, এদেরকে উপশ্রেণী বলা হচ্ছে। 4 নম্বরে দুটো ভাগে ভাগ হলো, এই 5 নম্বরে দুটো ভাগে ভাগ হলো, 6 নম্বরে দুটো ভাগে ভাগ হলো, 7 নম্বরে দুটো ভাগে ভাগ হলো, কিন্তু 8 নম্বরকে দুটো ভাগে ভাগ করেননি, ঠিক আছে? তাহলে পরীক্ষায় আসতে পারে কি আসতে পারে? পরীক্ষায় আসতে পারে যে কটা শ্রেণীকে উনি দুটো ভাগে ভাগ করেছেন, উপশ্রেণীতে ভাগ করেছেন। তাহলে 1 থেকে 7 পর্যন্ত যে শ্রেণীগুলো রয়েছে তাদেরকে কি করেছিলেন? দুটো ভাগে ভাগ করেছিলেন। তাহলে 1 কে এ আর বি নাম দিয়েছিলেন, এ আর বি। আবার 2 কেও এরকম করে এ আর বি দুটো ভাগে ভাগ, আবার 3 কেও এ আর বি দুটো ভাগে ভাগ, 4 কেও এ আর বি দুটো ভাগে ভাগ, 5 কেও এ আর বি দুটো ভাগে ভাগ, 6 কেও এ আর বি দুটো ভাগে ভাগ, 7 কেও এ আর বি দুটো ভাগে ভাগ করেছিলেন। বুঝতে পারলি? তাহলে এখানে খুব ইম্পর্টেন্স রয়েছে এই জায়গাটা। তাহলে মেন্ডেলিভ কি করেছিলেন? প্রত্যেকটা আমরা যে শ্রেণী রয়েছে সেই শ্রেণীগুলোকে দুটো ভাগে ভাগ করেছিলেন। 1 নম্বর প্রত্যেকটা না, 7 নম্বর শ্রেণী পর্যন্ত দুটো ভাগে ভাগ করেছিলেন, 1 2 3 4 5 6 7। হয়তো দুটো উপভাগকে কি বলা হচ্ছিল? এই দুটো উপভাগকে এ আর বি দিয়ে প্রকাশ করে দিয়েছিলেন। এটুকু ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এই উপশ্রেণীর কি কেন উপশ্রেণীতে ভাগ করেছিলেন? কারণ উনি কি করলেন? উনি অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখতে পেলেন যে যেরকমের ধর এই যে শ্রেণীটা করেছিলেন, প্রথমে যে শ্রেণীটা করেছিলেন, এদের তো সব ধর্মে মিল রয়েছে। এবার কিছু কিছু মৌল পেয়েছিলেন, সেই মৌলগুলোর এদের সঙ্গে
মনে কর যে কোনো শ্রেণীর যে মৌলগুলো রয়েছে, আমরা কি জানি শ্রেণী বরাবর সবার ধর্ম এক হবে, তাহলে তাহলে এই 1 নম্বরে যারা রয়েছে তাদের সবার ধর্ম এক। তাহলে উনি কি করলেন, এই এতে যারা রয়েছে, উনি বললেন যে এতে যারা রয়েছে তাদের সবার ধর্ম এক হবে, এবং বিতে কি রয়েছে, বিতে যারা রয়েছে তাদের ধর্ম এক হয় না। তাদের কি হয়, তাদের শুধুমাত্র যোজ্যতা একই রকমের হয়। বুঝতে পারলি আমার কথা? বুঝতে পারিস? দেখ আমি বলছি, ভালো করে বলছি। উনি প্রথমে কি বলেছিলেন যে শ্রেণী থাকবে, শ্রেণী বরাবর সবার কি হবে, সবার ধর্ম, ভৌত রাসায়নিক ধর্ম একই হবে। ঠিক আছে, এইটুকু তো কোনো অসুবিধা নেই। তারপরে উনি আরো পরীক্ষা করার পরে দেখতে পেলেন এমন কিছু মৌল পাওয়া যাচ্ছে, যেই মৌলগুলোর কি হচ্ছে, যেই মৌলগুলো মনে করেন একটা শ্রেণীর অন্য মৌলের সঙ্গে কোনো ধর্মেরই মিল নেই, শুধুমাত্র যোজ্যতা ছাড়া। বুঝতে পারলি? কোনো ধর্মেরই মিল নেই, শুধুমাত্র যোজ্যতা ছাড়া। তাহলে তাদেরকে কি করলেন, তাদেরকে এই যাদের সবারই একসঙ্গে মিল রয়েছে তাদেরকে এ শ্রেণীতে দিয়ে দিলেন, আর যাদের শুধুমাত্র যোজ্যতার মিল রয়েছে তাদেরকে কি দিয়ে দিলেন, বি শ্রেণীতে। দেখ আমি এক্সাম্পল দিলে বুঝতে পারবি। যেরকম এখানে কি রেখেছিলাম, লিথিয়াম, তারপরে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এদের কি রয়েছে, এরা 1 নম্বর শ্রেণীতে। তাহলে 1 নম্বর শ্রেণীতে এদের সবার ভৌত রাসায়নিক ধর্ম মিল রয়েছে। তো তাহলে লিথিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এরকম করে লিখে দিলেন। উনি আরেকটা জিনিস কি দেখেছিলেন, আরেকটা জিনিস খেয়াল করলেন, কি বললাম যে আরো, তাহলে তাদেরকে এদের যেহেতু ভৌত ধর্ম রাসায়নিক ধর্ম একই, তার জন্য এদেরকে এ নম্বর শ্রেণীতে দিলেন। আর বি নম্বর শ্রেণীতে কাদের দিলেন, যাদের এদের সঙ্গে কোনো ভৌত রাসায়নিক ধর্মের মিল নেই, শুধুমাত্র যোজ্যতা ছাড়া। যেরকমের, যার কারণে এই বি নম্বর শ্রেণীতে কারা আসলো, যেরকমের কপার এসেছিল, তারপরে কে এসেছিল, অরাম বা সোনা এসেছিল। ঠিক আছে, কপার, অরাম এইগুলো কেন এসেছিল এই বি নম্বর শ্রেণীতে কপার এসেছিল এইখানটা থেকে। এরপরে কেন এসেছিল, কারণ এই কপারের সঙ্গে এই শ্রেণীর, এই 1 নম্বরের এই শ্রেণীর উপশ্রেণীর কোনো মিল নেই, শুধুমাত্র যোজ্যতা ছাড়া। যার কারণে যেরকমের এই 1 নম্বর শ্রেণীর মৌলগুলোর যোজ্যতা কত, এক হয়, জানিস? এক হয়। যেরকমের সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এদের এক, ঠিক সেরকমের কপারেরও যোজ্যতা হলো 1 এবং 2। তাহলে কি রয়েছে, তাহলে এই 1 এর সঙ্গে এই কপারের মিল রয়েছে, যার কারণে ওনার কি করতে হয়েছিল, এই আরেকটা উপশ্রেণীতে ভাঙতে হয়েছিল। বুঝতে পেরেছিস? এইখানটাতে খুবই ইম্পর্টেন্ট জায়গা। আর বাকি যে শ্রেণীগুলো রয়েছে সেই শ্রেণীগুলোর ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য, কিন্তু এইখানটাতে উনি একটুখানি ভুল করে ফেলেছিলেন। এই ভুলের কারণের জন্যই পরবর্তীতে আবার ওনার এই যে পর্যায় সারণী বানালেন, এটাকে আবার আধুনিক সংস্করণ করা হয়। এই আধুনিক সংস্করণটাকে আমি পরে পড়াবো, হয়তো পরের দিনের লেকচারে বোঝাবো, মানে একবারে নিলে তো আর পারবি না। তোরা এমনি বইয়ে দেখতে পারবি, তোদের বই দুখানা শখ রয়েছে, একটাতে মেন্ডেলিভের কথা দেওয়া রয়েছে প্রথম পেজের পরে, আর তারপরে যেটা রয়েছে সেইখানটাতে কার কথা, তার সেইখানটাতে আধুনিক পর্যায় সারণী দেওয়া রয়েছে। বুঝতে পেরেছি? আধুনিক পর্যায় সারণী সম্পর্কে পরে বলবো, আগে মেন্ডেলিভটা বুঝে নে। মেন্ডেলিভে আর কোনো অসুবিধা আছে? আমি আশা করছি আর কোনো অসুবিধা নেই, আমি পুরোটাই ক্লিয়ার করে দিয়েছি। আচ্ছা, এই কথায় আমি এই লোথার মেয়ারের কথা ভুলে গেছি, আমার এখন মনে পড়েছে, এখানে দেখে মনে পড়লো। মেন্ডেলিভের সূত্র যখন বলে দিয়েছিলাম, তখন বলেছিলাম যে মেন্ডেলিভ আর লোথার মেয়ারের কোনোই কি ছিল না, কোনোই আলাদা না, সবই সেম। শুধুমাত্র মেন্ডেলিভ কি বলেছিলেন ওনার সূত্রে, উনি বলেছিলেন যে যদি কি করো, সব মৌলগুলোকে তাদের পারমাণবিক ধর্মের ঊর্ধ্বক্রমে সাজাও, তাহলে কি দেখতে পাবা, ওদের পারমাণবিক ভৌত রাসায়নিক ধর্মগুলো পুনরাবৃত্ত হচ্ছে। কি বলেছিলেন, ভৌত এবং রাসায়নিক ধর্ম দুটোই বলেছিলেন। কি বলেছিলেন মেন্ডেলিভ, ভৌত আর রাসায়নিক দুটোই বলেছিলেন, রাসায়নিক দুটোই বলেছিলেন। আর লোথার মেয়ার কি বলেছিলেন, লোথার মেয়ার বলেছিলেন শুধু ভৌত। এই আর কোনো ডিফারেন্স নেই, একদম সেম। এবং মেন্ডেলিভ আগে প্রকাশ করেছিলেন, যার কারণে মেন্ডেলিভের নাম বেশি কি হয়, বেশি উচ্চারিত হয় লোথার মেয়ারের থেকে, কিন্তু দুজনেরই সেম অবদান রয়েছে।
বুঝতে পারছি তাহলে এটুকু? আশা করছি আর কোথাও অসুবিধা নেই। আমি পুরোটাই বলে দিয়েছি, এখান থেকে যা ইম্পর্টেন্ট যা কিছু রয়েছে সেসব কিছু বলে দিয়েছি। আর আর আমি মনে করছি না যে কোথাও কোনো কিছু ছুটে গেছে। আচ্ছা, এরপরে কি রয়েছে? এরপরে আমি কি বলেছিলাম যে মেন্ডেলিভ সাহেব একটুখানি ভুল করে ফেলেছিলেন। তাই ভুলের আগে আরো কিছু তথ্য আমি ভুলে গেছি, সেটা হলো বলতে ভুলে গেছি। সেটা কি? সেটা হলো মেন্ডেলিভের সময় মাত্র 63খানা মৌল আবিষ্কার হয়েছিল। ঠিক আছে? মেন্ডেলিভের যে কি বলে, মেন্ডেলিভের যে কি বলে জিনিয়াস, মানে যে মেন্ডেলিভ যে জিনিয়াস ছিল বা এক্সিলেন্সি, ওনার যে পর্যায় সারণীর এক্সিলেন্সি বা চমৎকৃত্ব, সেটা কোথায় ছিল? সেটা ওনার সময় মাত্র 63খানা মৌল আবিষ্কার হয়েছিল। এবং আমরা জানি এখন 118খানার উপরে মৌল আছে আমাদের, আমরা আবিষ্কার করেছি, এই যে ল্যাবে বানাতে পারি। এবং উনি কি করেছিলেন, আরো যে 60-70খানা বাকি ছিল, উনি বলেছিলেন যে এই কিছু কিছু জায়গায় ওনার পর্যায় সারণী কিছু কিছু জায়গায় ফাঁকা রেখেছিলেন, এবং ফাঁকা রেখে বলেছিলেন যে এইখানে এমন কিছু কি হবে, মৌল বলবে, যেই মৌলগুলোর ধর্ম হবে এই শ্রেণীর অন্য ধর্মের সাথে। যেরকম অ্যালুমিনিয়াম, এইখানটাতে অ্যালুমিনিয়াম দেখেছিস, এই দেখা অ্যালুমিনিয়াম, এই দেখা অ্যালুমিনিয়াম। তাহলে অ্যালুমিনিয়ামের একটা শ্রেণী ছিল এইখানটাতে, আমি লিখিনি। তাহলে অ্যালুমিনিয়ামের যে শ্রেণী ছিল, সেই অ্যালুমিনিয়ামের নিচে একটা ফাঁকা জায়গা রেখেছিলেন। ঠিক আছে? সেই সময় অ্যালুমিনিয়ামের নিচে যে ফাঁকা জায়গা রেখেছিলেন, এই জায়গার কোনো মৌল আবিষ্কার হয়নি সেই সময়, কিন্তু উনি এই ফাঁকা জায়গার নাম দিয়েছিলেন একা অ্যালুমিনিয়াম। একা অ্যালুমিনিয়াম মানে কি, এইখানে নতুন যে মৌলটা আবিষ্কার হবে যখন, তখন এখানে যে মৌলটা বসবে তার ধর্ম একদম এক্স্যাক্টলি অ্যালুমিনিয়ামের মতো হবে, এটা উনি বলেছিলেন। শুধু অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে না, তারপরে কি বলেছিলেন, তারপরে ব্রোনের ক্ষেত্রেও এই কথা বলেছিলেন। মনে করেন এখানটাতে ব্রোন রয়েছে, এই ব্রোনের নিচে ফাঁকা রেখেছিলেন, এখানে একা ব্রোন বলেছিলেন। একা ব্রোন বলেছিলেন এবং পরবর্তীতে গিয়ে দেখা যায় যে এই অ্যালুমিনিয়ামের মতোই আরেকটা মৌল, একদম সেম ধর্মের মতোই একটা মৌল আবিষ্কার হয়, যেটার নাম হলো গ্যালিয়াম। ঠিক আছে? তোদের সিলেবাসে নেই, তোদের বড় দাদাদের আছে, 11-এ আছে। তা তোরা 11-এ ওঠ, তখন 11-এ যখন পড়াবো তখন দেখিয়ে দেবো। যাই হোক, এইখানটাতে কি রয়েছে, গ্যালিয়াম পাওয়া গেছে। বুঝতে পারলি? তাহলে এখানে ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এটা এমনি জাস্ট বলে দিলাম তোদেরকে। এবারে আমি মনে করছি আর কোথাও কিছু ছোটেনি, আমি সব বলে দিয়েছি। আর হ্যাঁ, এরপরে আরেকটা জিনিস রয়েছে, আরেকটা জিনিস হলো কি বলেছিলাম, মেন্ডেলিভের এই যে এইখানটাতে যখন পড়াচ্ছিলাম, দুটো উপশ্রেণীতে বিভক্ত করেছিলেন, এই উপশ্রেণী আর বি উপশ্রেণী, এবং তাতে করে কি দেখতে পেলি, এখানটাতে এদের যে কি হয়েছিল, ভৌত আর রাসায়নিক ধর্ম আলাদা হওয়া সত্ত্বেও একই শ্রেণীতে এরা অবস্থান করছিল। যেরকম কপার 1 নম্বর শ্রেণীতে চলে এসেছিল, কারণ কি, শুধুমাত্র তো যোজ্যতার ধর্মে এক ছিল, তাই না? যার কারণে কপার এই খোপের মধ্যে চলে এসছে। এখানে উনি একটু ভুল করে ফেলেছিলেন, এবং বিজ্ঞানীরা পরবর্তীতে সেটাকে সংশোধন করেন। তাহলে মেন্ডেলিভের এই সূত্রের পরবর্তীতে সংশোধিত রূপ বের হয়। ঠিক আছে? এই সংশোধিত রূপ কিসের উপরে? মোজলে বলে আরেকজন বিজ্ঞানী ছিল, সেই বিজ্ঞানী কি করেন, এই সংশোধিত রূপটাকে উনি অনেক পরীক্ষা নিরীক্ষা করেন এক্স রশ্মির মাধ্যমে, এবং মেন্ডেলিভের সূত্রকে সংশোধিত করে দেন। আমি এটা পরবর্তীতে আলোচনা করব। আর
মেন্ডেলিভের যে কি বলে, মেন্ডেলিভের যে যে ত্রুটি, সেই ত্রুটি সম্পর্কে আমি এখন একটুখানি আলোচনা করে দেবো। তারপরের দিন অর্থাৎ কালকে অথবা পরশু দিন আমি নতুন যে ভিডিওটা আপলোড করব সেটাতে কি করব, সেটাতে তোদের মেন্ডেলিভের যে কি বলে সেই জিনিসগুলোর ভুল ত্রুটি ছিল সেই ত্রুটি সংশোধনের মাধ্যমে নতুন করে আবার আধুনিক পর্যায়ে সারণী আসে সেটা সম্পর্কে আলোচনা করব। এটা আলোচনা করার পরে তারপরে আরেকটা ক্লাস হয়তো দিতে হবে আমাকে, তারপরে তোদের এই চ্যাপ্টারটা পুরোপুরি শেষ হবে। আচ্ছা, এরপরে আয় কোথায় কোথায় মেন্ডেলিভের ত্রুটি। মেন্ডেলিভের ত্রুটি। আচ্ছা, মেন্ডেলিভের কি ত্রুটি ছিল? মেন্ডেলিভ কি বলেছিলেন? মেন্ডেলিভ বলেছিলেন যদি তুমি কি করো, আমাদের যেসব আমাদের যেসব মৌলগুলো রয়েছে সেই মৌলগুলোকে পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রমে সাজাও। কি বলেছিলেন? পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। কিন্তু কিন্তু কিছু আইসোটোপ আছে। আইসোটোপ মানে জানিস যেরকমের আইসোটোপ, তাহলে যেরকমের অক্সিজেন কি আছে, অক্সিজেন 16 আছে, 17 আছে, অক্সিজেন 17 আছে, এগুলো কি অক্সিজেনের আইসোটোপ। তাহলে এই এদের কি হয়েছে, ভর গুলো আলাদা হওয়া, অক্সিজেনের এখানে দেখছি 16, এখানে কত দেখছি 17, এদের ভর আলাদা হওয়া সত্ত্বেও কি করছে, একই শ্রেণীতে রাখছে। কিন্তু মেন্ডেলিভ কি বলেছিলেন? মেন্ডেলিভ বলেছিলেন যে এই ভর কি বলেছিলেন, ভরগুলো ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তাহলে আইসোটোপের ক্ষেত্রে আলাদা হবে কেন? ঠিক, তাহলে কি হয়েছে, তাহলে এখানে মেন্ডেলিভের একটা কোশ্চেন, মেন্ডেলিভের সূত্রে একটা কোশ্চেন মার্ক চলে এসেছিল, যেটা ছিল মেন্ডেলিভের 1 নম্বর ত্রুটি। বুঝতে পেরেছিস? তাহলে পরীক্ষায় আসতে পারে, মেন্ডেলিভের ত্রুটি সম্পর্কে কখনো আসেনি পরীক্ষায়, কিন্তু আমার মনে হয় এবার তোদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, যদি একটুখানি প্রশ্ন ঘুরিয়ে দেয় তখন বলে দিতে পারে যে মেন্ডেলিভের সূত্রটি লেখো এবং মেন্ডেলিভের ত্রুটি সম্পর্কে আলোচনা করো। এতে দুখানা ত্রুটি তোরা মনে রাখতে পারিস, কারণ সব তো পড়ে মুখস্থ করে যেতে পারবি না। এমনি আমি বুঝিয়ে দিচ্ছি, লিখতে পারবি একবার বুঝে যদি যাস। তাহলে দেখ যে আইসোটোপের কথায় কি বললেন, আইসোটোপের কথায় কি বলেছিলেন যে এই যে ওনার কি বলেছিলেন, পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। সাজালে তবেই তুমি কি পাবা, তবেই তুমি মৌলগুলো পাবা যাদের ভৌত রাসায়নিক ধর্ম একই হবে, তাদেরকে একই কলামে রাখবো। কিন্তু এখানে তো তা হচ্ছে না। এটা 16, অক্সিজেন 16 এটার ভর, আর এটার অক্সিজেনের ভর কত 17। তাহলে দুটো এস আলাদা, তাহলে এদেরকে কি হবে, এরা আলাদা আলাদা শ্রেণীতে অবস্থান করবে, সেটাই তো স্বাভাবিক। কার মেন্ডেলিভের পর্যায় সূত্র, পিরিয়ডিক টেবিল বা সূত্র অনুযায়ী। কিন্তু এরা তো এই অক্সিজেনকে কি করে, অক্সিজেনকে একই টেবিলে রেখে দিচ্ছে, একই শ্রেণীতে বা একই কলামে রেখে দিচ্ছে। তাহলে এখানে উনি ভুল করে ফেলেছিলেন, তাহলে এটা একটা ভুল ছিল। আচ্ছা, আচ্ছা এরপরে কি রয়েছে, এরপরে রয়েছে যে আইসোবার্স মানে জানিস যাদের ভর একই, আইসো মানে একই, ঠিক আছে, আইসো মানে কি, আইসো মানে একই, যারা কি রয়েছে বার মানে ভর, যাদের ভর একই, যাদের কি, যাদের ভর একই, যাদের ভর একই, যাদের ভর একই তাদের কি করতে হবে, যাদের ভর একই তাদের তাদের কি হবে, তারা একই শ্রেণীতে থাকবে, সেটাই স্বাভাবিক। যেরকম ধর আর্গন, আর্গন মানে কি, আর্গন একটা কি, আর্গন একটা নোবেল গ্যাস, আর্গন 40 জানিস। আবার ক্যালসিয়াম, পটাশিয়াম, পটাশিয়ামও 40, পটাশিয়ামের ভরও 40, পটাশিয়ামের ভরও 40। তাহলে দুইজনের ভরই যদি 40 হয়, তাহলে এদের এই আর্গন আর পটাশিয়ামকে একই শ্রেণীতে বা একই কলামে রাখার কথা, পরপর করে রাখার কথা, কিন্তু তা তো রাখছো না।
তাহলে কি হয়ে যাচ্ছে, এইখানে আরেকটা কোশ্চেন মার্ক চলে এসেছিল। বুঝতে পারলি? তাহলে কিন্তু আমরা জানি আর্গন একটা নোবেল গ্যাস, আর পটাশিয়াম কি, পটাশিয়াম একটা ধাতু। তাহলে দুইজনে আলাদা আলাদা ধর্ম, তাহলে এরা আলাদা আলাদা জায়গায় থাকবে, কিন্তু মেন্ডেলিভের সূত্র অনুযায়ী এদেরকে একই জায়গায় রাখার কথা। তাহলে এখানে একটা ভুল করে ফেলেছিলেন উনি। তাহলে এটা হলো 2 নম্বর ভুল। তারপরে কি রয়েছে 3 নম্বর ভুল। 3 নম্বর ভুলে এই যে এখানটাতে দেখতে পাচ্ছি, এই যে উপশ্রেণীতে ভাগ করেছিলেন, আমরা কি জেনেছি ওনার এই ইসের থেকে, পিরিয়ডিক টেবিল থেকে জেনেছি উনি যে উপশ্রেণীতে ভাগ করলেন এ আর বি তে, এ আর বি তে ভাগ করার পরে কি হয়েছিল, এ আর বি তে ভাগ করার ফলে আমরা জানতে পেরেছিলাম এ উপশ্রেণীতে যারা থাকবে তাদের সঙ্গে বি উপশ্রেণীতে যারা রয়েছে তাদের কোনো মিল নেই, শুধুমাত্র ওদের যোজ্যতা একই হয়, একই রকমের হয়। তার ফলে কি হয়ে গেছিল, তার ফলে দেখ এই যে ধাতু রয়েছে, কি ধাতু রয়েছে, ক্ষার ধাতু রয়েছে। ক্ষার ধাতুর মধ্যে কারা চলে এসেছিল, ক্ষার ধাতুর মধ্যে মুদ্রা ধাতু চলে এসেছিল। মুদ্রা ধাতু মানে যাদের দিয়ে টাকা বানানো যেত, ইতিহাসে পড়েছিস, যেরকম কপার বা তামার মুদ্রা পড়েছিস না, সোনার মুদ্রা। তোরা যারা ওই ইসে গেছিস, আমাদের ইন্ডিয়ান যে মিউজিয়াম রয়েছে কলকাতায়, ওইখানে যারা গেছিস তারা দেখবি যে সোনার মুদ্রা, তারপরে তামার মুদ্রা এইগুলো আছে। তার জন্য এদেরকে মুদ্রা ধাতু বলা হচ্ছে। তাহলে উনি কি করে ফেলেছিলেন, এই যে 1 নম্বর শ্রেণী, এক নম্বর যে কি বলে 1 নম্বর, এটা ছিল তোর ক্ষার ধাতুদের শ্রেণী। ক্ষার ধাতুদের শ্রেণীতে মুদ্রা ধাতু দিয়ে ফেলেছিলেন, যেটা খুব ভুল কাজ করে ফেলেছিলেন। তাহলে এইখানে একটা ভুল হয়ে গেছিল। তাহলে কি, ক্ষার ধাতুদের মধ্যে মুদ্রা ধাতু, ক্ষার ধাতুর শ্রেণীতে মুদ্রা ধাতু দিয়ে ফেলেছিলেন, যেটা একটা কোশ্চেন মার্ক চলে এসেছিল। এটা একটা ভুল। তারপরে কি আছে, ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইড বলে একটা শ্রেণী রয়েছে, যেগুলো সম্পর্কে আমি যখন আধুনিক পর্যায় সারণী পড়াবো তোদের পরের ক্লাসে বেশি করে আলোচনা করব। তাই এখানে জাস্ট জেনে রাখ, ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইড বলে একটা শ্রেণী থাকে। সেই শ্রেণীর মধ্যে কি আছে, সেই একটা শ্রেণীর মধ্যে অনেকগুলো মৌল ঢুকে গেছিল। ঠিক আছে, একটা শ্রেণীর মধ্যে আমরা কি জানি, আমরা জানি কি, যত ভর বাড়বে, ভরগুলোর ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তাহলে কি হবে, প্রত্যেকটা ভরের যে মৌলগুলো থাকবে তাহলে তারা আলাদা আলাদা শ্রেণীতে পড়বে, তাই জানি তো। তাহলে কি হবে, কিন্তু ল্যান্থানাইড শ্রেণীতে যাদের কি রয়েছে, ভর পর পর করে রয়েছে, যেরকম ডিসপ্রেসিয়াম, টার্বিয়াম, এইগুলোর ভর কি পরবর্তীতে বাড়তে গেছে। ঠিক আছে, তাহলে এদের ইউরোপিয়াম, স্যামারিয়াম, ইউরোপিয়াম, গ্যাডোলিনিয়াম, তাহলে এদের হলো পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রম। এটা হলো ঊর্ধ্বক্রম। ঠিক আছে, এত বেশি ইম্পর্টেন্ট না তোদের ইসের জন্য, তাও একটু বুঝে যাবে। স্যামারিয়াম, ইউরোপিয়াম, গ্যাডোলিনিয়াম, এইগুলোকে পারমাণবিক, এটা হলো পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রম আমি লিখেছি। এরকম আরো অনেকগুলো মৌল রয়েছে, 14 খানা মতো, 14 আর ওদের 14, অ্যাক্টিনাইডের 14 আর ল্যান্থানাইডের 14। তাহলে এই যে যারা রয়েছে, এই 14 খানা মৌল একটা শ্রেণীতে চলে এসেছিল। বুঝতে পারলি? তাহলে 14 খানা মৌল যদি একটা শ্রেণীতে চলে আসে, তাহলে সেটা তো সমস্যা। এবার এটার ভর একটুখানি বেশি। আচ্ছা, ভর আমার এক্স্যাক্টলি মনে নেই, মনে কর এটার ভর হলো, মনে কর সাপোজ, ঠিক আছে, এটা মনে কর 200, এটা মনে কর 205, এটা মনে কর 220, তারপর এরকম করে আসে। তাহলে এদেরকে ভরের ঊর্ধ্বক্রমে সাজিয়েছি, কিন্তু এদেরকে আলাদা আলাদা শ্রেণীতে যাওয়ার কথা ছিল, কিন্তু এরা একই শ্রেণীতে চলে এসেছে মেন্ডেলিভের কথা অনুযায়ী। তার ফলে উনি এখানে একটা ভুল কাজ করে ফেলেছিলেন।
যার কারণে পরবর্তীতে মোজলে আসেন বিজ্ঞানী, এসে এক্স রে এর মাধ্যমে কি করেন, মেন্ডেলিভের সূত্রটাকে একটুখানি সংশোধিত করেন এবং সংশোধিত করার মাধ্যমে নতুন একটা পর্যায় সারণীর আবির্ভাব হয়, যেটাকে আধুনিক পর্যায় সারণী বলে, যেটা সম্পর্কে পরের দিন আলোচনা করব। ততক্ষণ তোরা ভালো করে এটা পড়, আর আমি মনে করি আমি পুরোটাই বোঝাতে পেরেছি ভালো করে। আর তাদের সবাইকে ধন্যবাদ।